অবশেষে আবার রবিবার, মানে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকি যে কবে রবিবার আসবে আর কবে প্রশ্নোত্তর পর্বের ভিডিও আপনাদের জন্য আমি শ্যুট করতে বসবো। আপনাদের এত প্রশ্ন আসে, এইবারই ধরুন এবার হাজারখানেক প্রশ্ন এসেছে গত ভিডিওর নিচে। এছাড়া নিয়মিত প্রতিটা ভিডিওর নিচে আপনাদের বিভিন্ন কমেন্ট আসে, প্রশ্ন আসে। তো সব কিছু থেকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করি আপনাদের কিছু প্রশ্ন। আজকের ভিডিওতে যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবুও কিছু প্রশ্নের উত্তর দেওয়া তো বাকি থেকেই যাবে। তাই আজকের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আগামী রবিবার আবার তার মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন বেছে নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বে ভিডিও নিয়ে এসে হাজির হব। প্রথম প্রশ্ন করেছেন রিহান। তিনি বলছেন, দাদা 3 থেকে 4 বছরের জন্য কি পোকো X3 Pro নেওয়া উচিত হবে? 3 থেকে 4 ঘন্টা গেমিং করবো দৈনিক, আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম বাংলাদেশ, কিন্তু থাকি সৌদি আরবে। আর রিহান ছাড়াও আরও অনেকেই এই প্রশ্নটা করেছেন যে পোকো X3 Pro এখন নেওয়া ঠিক হবে কিনা। মোহাম্মদ আবির বলেছেন যে পোকো X3 Pro নাকি Realme GT মাস্টার এডিশন, কোনটা নেওয়া ঠিক হবে গেমিংয়ের জন্য? আমি বলবো পোকো X3 Pro এখন না নেওয়াই ঠিক হবে। আসলে পোকোর ফোনগুলোতে, শুধু পোকো X3 Pro নয়, পোকোর বেশ কিছু ফোনে আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি, এছাড়া আমরা ইউজারদের ফিডব্যাক বিভিন্ন ক্ষেত্রে জানতে পেরে এটুকু বুঝতে পারছি যে পোকোর ফোনে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। সফটওয়্যার আপডেটের পর সমস্যা দিচ্ছে, আর কখনো সফটওয়্যার আপডেট ছাড়া এমনিতেই সমস্যা দেখা দিচ্ছে। তো পোকোর ফোন আমি জানি না কি কারণ, কি ব্যাপার, তবে আমার মতে এখন পোকো X3 Pro এর থেকে একটু দূরে থাকাই ভালো। যদিও ভ্যালু ফর মানি ফোন, একদম কম পয়সায় সব থেকে ভালো ফোন, তবুও সেটা থেকে দূরে থাকাই বেটার। আর রিয়েলমি জিটি মাস্টার এডিশন সেটাও এসে গেছে, এবং সেটাও কিন্তু ওই দামে ভালো ফোন বলবো, কারণ যথেষ্ট কম দামে বাংলাদেশে লঞ্চ হয়েছে। ইন্ডিয়াতেও অফার টফার দিয়ে বেশ ভালো দামেই পাওয়া যাচ্ছে। আর ইন্ডিয়াতে এছাড়াও রিয়েলমি জিটি নিও 2 এসে গেছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু আরও ভ্যালু ফর মানি হচ্ছে। জিটি নিও 2 এর ভিডিও খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসবে, তো তার জন্য সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা বলতে হয় ফর্মালিটি করে বলেই দিলাম। জয় দাস, তিনি বলছেন মোটরোলা তো সবার আগে স্মার্টফোন নিয়ে এসেছিল, সেই হিসাবে তাদের এখন আইফোনের থেকেও বেশি জনপ্রিয় হওয়ার কথা। কিন্তু দেখেন বর্তমান অনেকে মোটরোলা কোম্পানি পর্যন্ত ভালোভাবে চিনে না। আসলে মোটরোলা বলে নয়, যে কোনো কোম্পানি, সোনিও দেখুন না, কত পুরনো কোম্পানি, কত ভালো ভালো ফোন এককালে আমাদের দিয়েছে। তো এককালে ভালো মানে আজকেও ভালো থাকবে এরকম নিয়ম নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে কোম্পানি তো হারিয়ে যাবেই। মোটরোলা কোম্পানির আসল মালিক যারা ছিল তারা কিন্তু এখন আর আসল মালিক নেই। লেনোভো কোম্পানি মোটরোলাকে কিনে নিয়েছে, তো চীনের লেনোভো কোম্পানি তারা মোটরোলার নাম দিয়ে এখন ফোন আনছে। মোটরোলার পেটেন্ট এখন তাদের হাতে। মাঝখানে গুগলও কিন্তু মোটরোলাকে কিনেছিল কিছুদিনের জন্য। তো যাই হোক, মোটরোলার এখন অবস্থা খুব একটা ভালো নয়, তবে ইদানিংকালে কিন্তু মোটরোলা বেশ ভালো ভালো ফোন লঞ্চ করছে। আমাদের চ্যানেলেও মোটরোলার ফোনের রিভিউ আসবে, কারণ ফোনগুলো আমার মনে হচ্ছে দেখে ভালো হতে পারে। স্টক অ্যান্ড্রয়েড দিয়ে আসছে, এর আগেও 2-1টা ফোনের রিভিউ করেছিলাম। তো দেখা যাক মোটরোলা আগামী দিনে কতটা ভালো করে। তারক আহমেদ জীবন, তিনি বলছেন, ভাইয়া আপনার থাম্বনেল আপডেট করা উচিত, আরও ভালো করার চেষ্টা করবেন প্লিজ। লাভ ফ্রম বাংলাদেশ। থাম্বনেল আমাদের চ্যানেলে খুবই বাজে হয়, এটা আমি বরাবর স্বীকার করে এসেছি, কারণ সবাই সব কিছু তো ভালো পারে না। আমি থাম্বনেল বানাতে পারি না, একদম সোজা কথা। তবে আপনাদের থেকে কেউ যদি থাম্বনেল বানানোর ব্যাপারে সাহায্য করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মেলে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, থাম্বনেল যেন এক্সট্রাঅর্ডিনারি ভালো হয়, তবেই আমরা আউটসোর্সিং করব থাম্বনেল, আপনাদের থেকে থাম্বনেল নেব। পরের প্রশ্ন করেছেন মোহাম্মদ সুমন, বলছেন মোবাইলে LPDDR4 আর LPDDR4X র্যামের পার্থক্য কী? মানে কি কঠিন কঠিন সব প্রশ্ন, এরকম প্রশ্ন করলে কিন্তু আর খেলবো না। মজা করছি। আসল ব্যাপার হচ্ছে যে LPDDR4 র্যাম সেটা অনেক পুরনো টেকনোলজি, 2014 সালে সম্ভবত এসেছিল। আর LPDDR4X সেটা তুলনামূলক লেটেস্ট, 2017 সালে এসেছিল সেটা। এছাড়া তার ফ্রিকোয়েন্সির তফাৎ আছে। LPDDR4 এর থেকে 4X এর ফ্রিকোয়েন্সি, মানে ডেটা ট্রান্সফার বা তথ্য আদান প্রদান করার যে ক্ষমতা, যে স্পিড, সেই স্পিডটা আরও বেশি ভালো, আরও ডেভেলপড। এছাড়া LPDDR4X যে র্যামটা, তার ভোল্টেজ, মানে অপারেট করার ভোল্টেজটাও তুলনামূলক কম, 0.6 ভোল্টে অপারেট করতে পারে। আর LPDDR4 সেটা খেয়াল নেই, তবে তার থেকে বেশি 2 হতে পারে বা 1.5 ভোল্টে হতে পারে, এরকম একটা কিছু হবে। রকি খান, তিনি বলছেন Mi 11 লাইট কি ভালো হবে, বলবেন প্লিজ। Mi 11 লাইট অবশ্যই ভালো ফোন হবে, কারণ সবাই শুধু প্রসেসরের জন্য বা ক্যামেরার জন্য বা ফাস্ট চার্জিংয়ের জন্য একটা মোবাইল ফোন কিনছেন এরকম নয়। কারণ প্রায়োরিটি এটাও হতে পারে যে একটা পাতলা হ্যান্ডি ফোন নেবেন বা সুন্দর দেখতে ফোন নেবেন। তো Mi 11 লাইট অবশ্যই ভালো ফোন, নিতেই পারেন। হোম টিপস SB, তিনি বলছেন, দাদা আমি স্যামসাং নোট 20 আলট্রা ইউজ করি, বাট এই সময় Vivo X70 Pro Plus কি ওর থেকে বেটার হবে, প্লিজ বলবেন। অ্যান্ড 80,000 প্রাইস দিয়ে কি ভেবে নেওয়া ঠিক হবে? 80,000 প্রাইস দিয়ে ভিভো নেওয়াটা এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমার মনে হয় না কেউ 80,000 রুপি দিয়ে বা এত বেশি টাকা খরচা করে শাওমির ফোন, ভিভোর ফোন বা ওপোর ফোন বা অন্য কোনো কোম্পানির ফোন নিতে খুব একটা সাহস পাবে বা অতটা ভরসা করা যায়।
সেক্ষেত্রে বেশি দামি ফোন হলে, ফ্ল্যাগশিপ ফোন হলে অবশ্যই অ্যাপেলের ফোন অথবা স্যামসাংয়ের ফোন। বড়জোর আমরা হুয়াওয়ের ফোনকে কনসিডার করতে পারতাম যদি হুয়াওয়ে থাকতো মার্কেটে, কিন্তু হুয়াওয়ে নেই। সেক্ষেত্রে স্যামসাং আর অ্যাপেল ছাড়া ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে অন্য কোম্পানিকে কনসিডার করাটা একটু বোধহয় বোকামি হয়ে যাবে। হ্যাঁ, X70 Pro Plus নিঃসন্দেহে খুব ভালো ফোন, তবুও ফ্ল্যাগশিপ ফোন, এত দামি ফোন, ব্র্যান্ড ভ্যালুর ব্যাপারটা এটা ম্যাটার করে যায়। পারভেজ আলী তিনি বলছেন OnePlus 8 Pro ভার্সেস Vivo X60 Pro কোনটা বেস্ট হবে গেমিং এবং ক্যামেরার জন্য? প্লিজ উত্তর দেবেন, ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে। Vivo X60 Pro ক্যামেরার দিক দিয়ে হয়তো একটু বেটার হবে, কিন্তু ওভারঅল OnePlus 8 Pro নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। OnePlus 8 Pro কিন্তু যথেষ্ট ভালো ফোন এবং গেমিংয়ের ক্ষেত্রেও নিঃসন্দেহে খুবই ভালো ফোন। তাছাড়া ওই যে বললাম, ব্র্যান্ড ভ্যালুর ব্যাপারটা ম্যাটার করে যায়, এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস, এগুলোর ক্ষেত্রে হ্যাঁ OnePlus 8 Pro। প্রিমিয়াম ফোন মানে এগুলোর মধ্যে থেকেই বেছে নিতে হবে, স্যামসাং, অ্যাপেল, আর তারপর থার্ড পজিশনে একটু কম দামে হলে আসে OnePlus। ভিভো, শাওমি চেষ্টা করছে, তবে তারা এখনও সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারেনি। আগামী দিনে হয়তো পারবে, তখন আমি নিশ্চয়ই আপনাকে বলবো যে ভিভোর ফোন নিন বা শাওমির ফোন নিন অত দাম দিয়ে। সোহেল রানা তিনি বলছেন, দাদা আশা করবো এই প্রশ্নটার উত্তর দেবেন, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস নাকি স্যামসাং গ্যালাক্সি S20 FE 2021-এ এসে কোনটা নিতে পারি? লাভ ফ্রম সৌদি আরব। স্যামসাং গ্যালাক্সি S20 FE অবশ্যই খুব ভালো ফোন। S10 প্লাস অনেক পুরনো ফোন হয়ে গেছে, তবে S20 FE ক্যামেরার দিক দিয়ে ভালো ফোন, প্রসেসরও কিন্তু খুব পুরনো নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, যথেষ্ট ক্যাপেবল প্রসেসর, সেটা নেওয়া যেতেই পারে। ফারিয়া মাইশি তিনি বলছেন, দাদা মাইশি উচ্চারণ কি ঠিক করলাম? আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি যদি উচ্চারণ ভুল করে থাকি। তো তার প্রশ্ন হলো, দাদা 90 হার্টজ IPS ডিসপ্লে নাকি 60 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে কোনটা বেশি ভালো? প্লিজ অ্যান্সার দেবেন প্লিজ। মানে চিরন্তন বিতর্কিত প্রশ্ন এটা, এবং এই নিয়ে এককালে প্রচুর পোলটোলও দিয়েছি আমাদের চ্যানেলে। এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে যেরকম পছন্দ করেন। আমার মতে 60 হার্টস আর 90 হার্টসের খুব একটা কিছু তফাৎ আপনি অনুভব করতে পারবেন না, একই মনে হবে। কিন্তু IPS ডিসপ্লে থেকে অ্যামোলেড ডিসপ্লে দেখতে অনেক বেটার লাগবে, ভাইব্রেন্ট কালার লাগবে, ভালো লাগবে দেখতে। তাই সবসময় অ্যামোলেড ডিসপ্লেই আমি প্রেফার করব। তবে এইটা খেয়াল রাখতে হবে ডিসপ্লের কোয়ালিটি কেমন। IPS হোক বা অ্যামোলেড ডিসপ্লে হোক, ডিসপ্লের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে 60 হার্টজ, 90 হার্টজ, 120 হার্টজ কিচ্ছু যায় আসে না। ডিসপ্লের কোয়ালিটি কেমন সেটা সবার আগে দেখুন। দ্বিতীয় প্রেফারেন্স হচ্ছে অ্যামোলেড। ফারহান উদ্দিন মাহিন তিনি বলছেন, খুব জানার ইচ্ছে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট, মোবাইলের উপরে নিচে সাইডে কোনটা সবচেয়ে ভালো? দয়া করে উত্তর দেবেন। এটাও ব্যক্তিগত পছন্দের ব্যাপার। মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট যে কোনো জায়গায় আপনি যেখানে কমফোর্টেবল ফিল করবেন সেটাই ভালো, তবে খরচা বেশি সম্ভবত ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট লোকানো থাকলে, আর সেটা লেটেস্ট টেকনোলজি বলে অনেকে পছন্দ করেন। সাইডেও চলতে পারে, আমার কাছে কিছুই ম্যাটার করে না, তবে ব্যাক সাইডে থাকলে ইদানিং মনে হয় দেখতে একটু বাজে লাগছে। তবে সাইডে বা ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকলে আমার কাছে দুটোই সেমই মনে হয়। পরের প্রশ্ন করছেন ফাহিম তিনি বলছেন, দাদা আমার কিছু প্রশ্ন রয়েছে। এক, অ্যাপেলের ফেস আইডি আর অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোর ফেস আনলকের মধ্যে পার্থক্য কী? তার দ্বিতীয় প্রশ্নে আসছি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে অ্যাপেল যে ফেস আইডি দেয় সেটা হার্ডওয়্যারের মাধ্যমে, ইনফ্রারেডের মাধ্যমে মুখের একটা 3D স্ক্যান করে। 30,000-এরও বেশি বোধহয় ডট তারা নিয়ে নেয়, সেটা দিয়ে একটা 3D ইমেজ তারা ক্রিয়েট করে এবং সেটার সাথে ম্যাচ করিয়ে ফেস আইডিকে কাজ করা। এটা অনেক বেশি সিকিউর, অনেক বেশি ভালো। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে জাস্ট ফটো তুলে মুখের সাথে সেই ফটোটা ম্যাচ করে সেটা করা হয় এবং সেক্ষেত্রে সেটার সিকিউরিটি অনেক কম। ফাহিমের দ্বিতীয় প্রশ্ন, অ্যাপেলের ম্যাক্সেভ আর অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোর ওয়্যারলেস চার্জিংয়ের মধ্যে পার্থক্য কী? এমনিতে পার্থক্য কিছু নেই, দুটোই ওয়্যারলেস চার্জিং, কিন্তু ম্যাক্সেভ সম্ভবত 7.1 বা 7.5 ওয়াটে কাজ করে, তার বেশিতে করে না। আর অ্যান্ড্রয়েডের ওয়্যারলেস চার্জিং অনেক বেশি ওয়াটেও ফাস্ট চার্জিং করতে পারে। কিন্তু অ্যাপেলের ম্যাক্সেভ চার্জার যেটা আছে সেটা আপনি ফোনের যে কোনো জায়গায় লাগিয়ে দেবেন, চার্জ হতে থাকবে, আপনাকে একটা ওয়্যারলেস ডকেটে সেখানে যুক্ত হয়ে যাবে, তার ফলে আপনি ফোন ইউজ করতে করতে সেটা চার্জ দিতে পারবেন, এইসব সুবিধাগুলো রয়েছে। কিন্তু অ্যাপেলের ম্যাক্সেভ যে চার্জার আছে সেটা অনেক শক্তভাবে ফোনের সাথে আটকে থাকে, মানে আপনাকে দু হাত দিয়ে টেনে সেটাকে ছাড়াতে হবে। আমরা যেরকম নর্মাল ওয়্যারলেস চার্জিংয়ে দেখি ফোন এরকম রাখা আছে আমরা তুলে নিলাম, সেটা কিন্তু অ্যাপেলের ওই ম্যাক্সেভের ক্ষেত্রে হয় না। মিরাক্সুল ইসলাম তিনি বলছেন 4.14 সেকেন্ড, দাদা স্যামসাংয়ের ফোল্ডিং ফোন যদি 15 থেকে 20,000 টাকা দাম হয় তাহলে রিয়েলমিটা কত হবে? আসলে আমাদের চ্যানেলে একটা ভিডিও এসেছিল স্যামসাংয়ের ফোল্ডিং ফোন, বিভিন্ন সাধারণ মানুষের কাছে তাদের হাতে দিয়ে প্রশ্ন করেছিলাম যে এই ফোনটার দাম কত হতে পারে, এই ফোনটা ভেঙে যাবে কিনা, এরকম তাদের রিয়াকশন, পাবলিক রিয়াকশনের ভিডিও ছিল সেটা। সেখানে অনেকে বলেছেন যে এই ফোনটার দাম 20,000, 15,000 এরকম হতে পারে। তো তিনি সেই বিষয়ে মজা করে এটা বলছেন। তো যাই হোক, রিয়েলমির ফোল্ডিং ফোনের দাম আমার মনে হয় যখন আসবে তখন 50,000 রুপির আশেপাশে, বাংলাদেশে এটা 60,000 টাকা এরকম দামে আসতে পারে। এরকম দামে হ্যাঁ হতেই পারে, আগামী বছর এরকম মিরাকেল কিছু ঘটতেই পারে।
ইকরাম মাহমুদ তিনি বলছেন, দাদা শুনলাম 28 তারিখের আগে নাকি কি একটা কারণে ফেসবুক অফ হয়ে যেতে পারে, কারণটা জানা থাকলে দয়া করে বলবেন এবং এই সমস্যার সমাধানের জন্য কি করা যেতে পারে, লাভ ফ্রম বাংলা। না, ফেসবুক বন্ধ হবে না, এটা একদম পুরোপুরি গুজব, আর কিছু না, পুরো গুজব। আসলে 2 স্টেপ অথেন্টিকেশন যে ব্যাপারটা আছে সেটা সব কোম্পানি ক্রমশ সেটার উপর জোর দিচ্ছে। আমরা ইউটিউবের থেকে এরকম নোটিফিকেশন পেয়েছি, গুগলের থেকে নোটিফিকেশন পেয়েছি যে 2 স্টেপ অথেন্টিকেশন আপনি চালু করে নিন, আপনার সিকিউরিটি বাড়ান। তো ফেসবুকে এরকম ব্যাপারটা করছে, তাই তারা বিভিন্ন জনের কাছে নোটিশ পাঠিয়েছে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক করুন, বা মানে কি বলবো, অ্যাকাউন্টের সিকিউরিটিটাকে আরও বাড়ান। তো সেটা আপনি করে নিতে পারেন। কখনোই ফেসবুক বলেনি যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা সেটা ডিসেবল হয়ে যাবে এরকম কিছু। আর যদি হয় কোনো কারণে আপনি কোনো অকাজ কুকাজ করলেন, তো তার জন্য যদি ব্লক হয়, ডিসেবল হয়, সেটাও তো রিট্রিভ করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। তো সেই নিয়ে আজকে বিস্তারিত কিছু ভিডিওতে বলে লাভ নেই। তবে হ্যাঁ, এটা পুরোপুরি গুজব। ফেসবুক অ্যাকাউন্ট 27 তারিখে সবার ব্লক হয়ে যাবে বা কোনো স্টেপ নিতে হবে আপনাকে, এরকম কিচ্ছু ব্যাপার না। রাজু আহমেদ তিনি বলছেন, ইদানিং ভিউ কম হচ্ছে দাদা, গিভ অ্যাওয়ে দেন, তাহলেই গিভ অ্যাওয়ে ভিউয়ার ঝাঁপিয়ে পড়বে দাদা। না, এটা আমার অভিজ্ঞতা বলে যে গিভ অ্যাওয়ে দিয়ে বা মানুষকে লোভ দেখিয়ে অনেক ভিউ পাওয়া যায়, অনেক সাবস্ক্রাইবার গেন করা যায়, এই ধারণাটা ভুল। সামান্য হয়তো কিছু হতে পারে, এর বেশি কিছু না। লং টার্মে আলটিমেটলি আপনি কেমন ভিডিও বানাচ্ছেন, কেমন পারফর্ম করছেন, লোকে কতটা আপনার ভিডিও দেখে শিখছে বা উপকৃত হচ্ছে, তার উপরে সব কিছু নির্ভর করে। আর আমাদের চ্যানেলে ভিউ কম হচ্ছে সেটা আমার ব্যর্থতা, সম্পূর্ণভাবে আমার ব্যর্থতা। আমার ধারণা বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ যে আমি ভীষণই অনিয়মিত, অনেক দেরি করে ভিডিও দিই, অনেক রাতে, গভীর রাতে ভিডিও দিই, থাম্বনেল খারাপ, এরকম বেশ কিছু কারণ আছে। কারণগুলো বোধহয় জানি। তো এর বাইরে কী কী কারণ আপনারা জানেন? আপনাদের কি মনে হয় আমাদের চ্যানেলে ভিউ কেন কম হচ্ছে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জাহিদ হাসান তিনি বলছেন, দাদা আপনি টেক নিউজগুলো কোন কোন সোর্স থেকে সংগ্রহ করেন সেটা একটু বলে দিলে আমার মতো যারা নতুন চ্যানেল খুলতে চাই তাদের জন্য সুবিধা হতো। আমি কখনো কোনো কিছু লুকিয়ে তো রাখিনি, গোপন করিনি। আমি চাই সবসময় সবাই করুক, সবাই এগিয়ে আসুক। বাংলাতে যত টেক নিউজ হয় তার বেশিরভাগই বোধহয় আমি কোথা থেকে টেক নিউজ সংগ্রহ করি এটা জেনে টেক নিউজ সংগ্রহ করা শুরু করেছে। তো যেমন আমার টুইটার থেকে আমি টেক নিউজ সংগ্রহ করি। এর আগে, বহুদিন আগে থেকে, প্রথম দিন থেকে বোধহয় বলে আসছি যে টুইটারে আমরা কোন কোন অ্যাকাউন্ট ফলো করি সেগুলোও তো আপনি চাইলেই দেখতে পারবেন। আপনি সেই অ্যাকাউন্টগুলো ফলো করুন, সেখান থেকে লিঙ্কস পাবেন, সেখান থেকে খবর পাবেন, সেগুলো আপনি ভিডিওতে বলবেন। তো সবসময় আমি চাই অন্যরা এগিয়ে আসুক, আরও 10টা চ্যানেল টেক নিউজ শুরু করুক, এটা আমি চাই। তার জন্য আমি টুইটারে কাকে কাকে ফলো করি এটা কখনো গোপন রাখি না। নইলে আমি বেনামে তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, গোপনে অন্যদেরকে ফলো করতে পারতাম। তো সেসব কিছু নেই, সব কিছু প্রকাশ্যে আপনাদের সামনে, আপনাদের জন্য। সামিম 21 তিনি বলছেন, দাদা আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও বানান? আই হোপ উত্তর দেবেন লাভ ফ্রম ইন্ডিয়া। আমি ক্যানন M50 এই ক্যামেরাটা দিয়ে ভিডিও বানাই, যার সাথে এই মুহূর্তে ক্যাননের 50mm প্রাইম লেন্স লাগানো আছে। তো এগুলো এর আগেও ভিডিওতে বলেছি, আপনাদের কাছে সব কিছু আমার একদম খোলামেলা, প্রকাশ্যে, কোনো কিছু গোপন করার নেই। মেহেদি হাসান তিনি ভালো প্রশ্ন করেছেন, বলছেন, দাদা গুগলকে সরিয়ে রেখে যদি ওভারঅল পারফরমেন্সের কথা চিন্তা করা হয় তবে সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের মধ্যে কোন ব্র্যান্ড ভালো হয়, স্যামসাং অথবা হুয়াওয়ে? অ্যান্ড্রয়েডের মধ্যে কোন ব্র্যান্ড ভালো হয়? অ্যান্ড্রয়েড মানেই গুগল। তো সেক্ষেত্রে গুগলকে সরিয়ে আমরা রাখবো কী করে? তবু যদি স্যামসাং আর হুয়াওয়ের মধ্যে আমরা তুল্যমূল্য বিচার করি তাহলে প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে আমি বলবো 19-20 দুটোই সমান। কোনো একটা ফোন হয়তো স্যামসাংয়ের একটু বেটার, কোনো একটা ফোন হুয়াওয়ের একটু বেটার। মানে এটা আজকের কথা বলছি না, যখন হুয়াওয়ে পুরোপুরি 100% পারফর্ম করতে পারতো, তাদের ফুল পোটেনশিয়াল আমরা দেখতে পেতাম মার্কেটে, হুয়াওয়ে যখন স্যামসাংকে চ্যালেঞ্জ করছিল সেই সময়ের কথা বলছি। তো তখন খুব একটা কিছু তফাৎ ছিল না, এখন কিন্তু অনেক তফাৎ, স্যামসাং এগিয়ে। আজকের শেষ প্রশ্ন আলফা গেমিংয়ের। তার প্রশ্ন হচ্ছে, আচ্ছা দাদা বায়োনিক A15 প্রসেসর যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেওয়া হয় সেটা কি সবচেয়ে ভালো ফোন হয়ে যাবে? অ্যান্ড্রয়েডের জগতে আশা করি রিপ্লাইটা দেবেন লাভ ফ্রম বাংলাদেশ। মানে লাভ ফ্রম ইন্ডিয়া, লাভ ফ্রম বাংলাদেশ আমি চাই না, আপনাদের বহুবার বলেছি। এমনিই ভালোবাসা দিন, কোনো দেশ থেকে ভালোবাসা দিতে হবে না। তো যে কথা হচ্ছিল, তো সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যাপেলের বায়োনিক A15 চিপ আমরা যদি লাগাই, বা যে কোনো অ্যাপেলের চিপ আমরা যদি লাগাই, যদিও সেটা কখনোই সম্ভব না, কারণ অ্যাপেল দেবে না তাদের চিপ লাগাতে, তো সেক্ষেত্রে লাগালে কতটা ভালো পারফর্ম করবে এটা বলা খুব মুশকিল আছে। কারণ বায়োনিক চিপগুলো সেগুলো কিন্তু অপটিমাইজ করা হয় শুধুমাত্র অ্যাপেলের iOS-এর জন্য। সফটওয়্যারটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো সেক্ষেত্রে আমাদের যে প্রসেসর আছে তার পুরো আউটপুটটা নিংড়ে আনতে হলে অ্যান্ড্রয়েডকেও কিন্তু সেইভাবে অপটিমাইজ করতে হবে, যেটা খুবই কঠিন। কারণ অ্যান্ড্রয়েড নেওয়ার পর এক একটা কোম্পানি তাদের ফোনে এক এক রকমভাবে অপটিমাইজ করে। তবুও আমি বলবো আমরা এটুকু আশা করতে পারি যে বায়োনিক A15 বা অ্যাপেলের যে কোনো চিপ যদি আমরা অ্যান্ড্রয়েড ফোনে লাগাই সেক্ষেত্রে আমরা বেশ ভালো পারফরমেন্স পাবো। তো
তো আজকের ভিডিওতে এইটুকুই, এর বেশি আর ভিডিও লম্বা করা সম্ভব হচ্ছে না, না হলে আরও অনেক প্রশ্ন নিতাম। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।